Welcome to our YouTube channel Click to Success. Click to Success is a school and government exam oriented YouTube channel and also a website. In this channel, students will get the videos on various school topics of West Bengal Board and also videos on various government exams. I hope both school students and government job aspirants will be benefited from our videos. In today's video, I am going to discuss the answer of MCQ adaptation package of class 10 English. Let's see the questions and the answers. First question. For question number 1 and 2, choose the sentences that are grammatically correct. কোশ্চেন নাম্বার 1 এবং 2 এর ক্ষেত্রে কোনটা সঠিক গ্রামাটিক্যালি কোনটি সঠিক বাক্য সেটাকে খুঁজে বের করতে বলেছে। এক দাগে চারটি অপশন দিয়েছে, চারটি সেন্টেন্স লেখা হয়েছে। অপশন এ, আই ডিড নট নিউ দিস উড হ্যাপেন। অপশন বি, আই হ্যাড নট নোজ দিস উড হ্যাপেন। অপশন সি, আই ডিড নিউ দিস উড হ্যাপেন। অপশন ডি, আই ডিড নট নো দিস উড হ্যাপেন। এর অ্যানালিসিস করার আগে তোমরা একটু নিয়মটাকে জেনে নাও, তাহলে হয়তো তোমাদের পরবর্তীতে এরকম ধরনের কোনো কোশ্চেন যদি আসে কোথাও, তাহলে সেটা সহজেই তোমরা ফেস করতে পারবে এবং তার সঠিক উত্তর দিতে পারবে। তো চলো দেখে নিই প্রথম রুলস কি বলছে। যদি প্রশ্নের মধ্যে ডু বা ডাস বা ডিড থাকে, তাহলে তারপরে সাধারণত ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ V1 ফর্মটা বসবে। আর যদি প্রশ্নে হ্যাভ বা হ্যাজ বা হ্যাড থাকে আর তারপরে কোনো ভার্ব ইউজ হয়, সেটা সাধারণত ভার্বের থার্ড ফর্ম আকারে থাকবে। তাহলে সেই অনুযায়ী একটুখানি লক্ষ্য করো যে আই ডিড নট সাবজেক্টের পরে ডিড আছে, এটা নটও আছে, তারপরে নিউ ফর্মটা ভার্বের সেকেন্ড ফর্মে আছে, কিন্তু ডু ডাজ ডিড ভার্বের সর্বদা প্রেজেন্ট ফর্ম নেবে। তাহলে ডিড নটের পরে নিউ এই বাক্যটা ভুল আছে। বিদাক বলছে আই হ্যাড নট নোজ। দেখো একটু আগে লিখেছি হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে ভার্বের থার্ড ফর্ম থাকবে, তাহলে হ্যাড নটের পরে নোজটা থার্ড ফর্মে থাকার কথা, কিন্তু নোজ এখানে প্রেজেন্ট ফর্ম ভার্বের, তাহলে এটা ভুল আছে। তাহলে বিদাকের অ্যান্সারও ভুল। সিদাক বলছে আই ডিড নিউ। ডু ডাজ ডিডের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে, সেটা আমরা আগেই দেখলাম, কিন্তু নিউ এখানে ভার্বের সেকেন্ড ফর্ম, তাহলে এটাও অ্যান্সার হবে না। তাহলে অটোমেটিক্যালি ধরে নিতে পারি এটাই অ্যান্সার হচ্ছে ডি দাগটা। তবু একবার এটাকে চেক করে নিই। ডিড নটের পরে দেখো নো আছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, দেখো ডিডের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, তাহলে সেই অনুযায়ী তোমার এক দাগের সঠিক উত্তর হলো ডি দাগ। 2 নম্বর কোশ্চেনে কি আছে দেখো। অপশন এ বলেছে ইফ ইউ হ্যাড কল্ড হিম হি উড কাম। অপশন বি, ইফ ইউ উড কল্ড হিম হি উড কাম। অপশন সি, ইফ ইউ হ্যাড কল্ড হিম হি উড হ্যাভ কাম। অপশন ডি, ইফ ইউ উইল বি কলিং হিম হি উইল হ্যাভ কাম। এবার এখানে দেখো, এখানে একটা ইফ ক্লজে সেন্টেন্স আছে। ইফ ক্লজে সাধারণত দুটো বাক্য থাকে, একটা প্রথমটায় থাকে একটা শর্ত, আর তার অনুযায়ী দ্বিতীয় বাক্যে থাকে একটা শর্ত পূরণ করলে কি হবে। প্রথম বাক্য যেটা ইফ যুক্ত ক্লজের সাথেই থাকে, সেই বাক্যে সাধারণত যদি সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 থাকে, তাহলে দ্বিতীয় যে বাক্যটি আছে সেটাতে অবশ্যই সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস V3 হতে হয়। ইফ ক্লজের আরো দুটো নিয়ম আছে, টোটাল 3টে নিয়ম, তার মধ্যে একটা নিয়ম হচ্ছে এই নিয়মটা, যেটা এখানে তোমাদের হয়তো অ্যাপ্লাই করা হয়েছে। দেখো ইফ ক্লজে ইউর পরে হ্যাড আছে, তাহলে ইউ সাবজেক্ট প্লাস হ্যাড যদি থাকে তারপরে ভার্বের থার্ড ফর্মও আছে, তাহলে দ্বিতীয় বাক্যটা সাবজেক্ট প্লাস উড হ্যাভ হওয়ার কথা, কিন্তু সাবজেক্টের পরে শুধু উড আছে, তাহলে এটা ভুল আছে। ইফ ইউ উড কল্ড হিম হি উড কাম। দেখো একই বাক্যে সাধারণত দুবার শ্যাল, দুবার উইল, দুবার উড সাধারণত ব্যবহার হবে না, তাহলে সেই ক্ষেত্রে ইফ যুক্ত বাক্যে এই ডাবল উডের সেন্টেন্সটা ভুল আছে। 3 দাগে বলেছে ইফ ইউ হ্যাড কল্ড। দেখো প্রথম বাক্যে হ্যাড প্লাস V3 আছে, তাহলে দ্বিতীয় বাক্যেও সাবজেক্টের পরে উড হ্যাভ প্লাস V3 আছে কিনা যদি থাকে, তাহলে সেটা আমাদের সঠিক সেন্টেন্স তৈরি হবে।
তো দেখো এই বাক্যটায় সাবজেক্টের পরে উড হ্যাভও আছে আর তারপরে কাম থার্ড ফর্মেও আছে, তাহলে এই উত্তরটা সঠিক হতে পারে। কিন্তু ডি দাগ না দেখে আমরা কনফার্ম হওয়া ঠিক নয়, ডি দাগটাকেও একবার দেখে নিই। এবার একটু আগেই বললাম যে দুটো উইল বা দুটো শ্যাল একই বাক্যে সাধারণত বসবে না, তাহলে সেই ক্ষেত্রে কি হলো, এই ক্ষেত্রে দুটো উইল ছিল, তাহলে এই বাক্যটা হওয়ার চান্সেসও কম। তাহলে আমাদের উত্তর সি দাগটাই সঠিক ছিল। ফর কোশ্চেন নাম্বার 3 and 4 চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। 3 দাগে বলেছে a @ b। ইন দিস এক্সপ্রেশন, এই যে একটা এক্সপ্রেশন দেওয়া হয়েছে a @ b, a and b আর টু বক্সেস। কি বলেছে, a আর b হলো দুটো বাক্স, আর তার মাঝখানে একটা বল আছে যেটাকে কি করা হয়েছে, @ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে। তাহলে বলেছে a is appropriately represented by the word। এই যে টা কোন ওয়ার্ডটা দ্বারা অ্যাপ্রোপ্রিয়েটলি বোঝানো যাবে। তো দেখো দুটো জিনিসের মধ্যে, দুটো বক্সের মাঝে একটা বল আছে, তাহলে দুটোর মাঝে বোঝালে সবসময় বিটুইন বসে। কি বসে, বিটুইন। তাহলে সেই ক্ষেত্রে আমাদের 3 দাগের সঠিক উত্তর হবে অপশন বি, বিটুইন। 4 দাগে বলেছে x⁻q। ইন দিস এক্সপ্রেশন, এই যে x⁻q এক্সপ্রেশনে x ইজ আ ম্যান, তাহলে একটা x হলো কি, একটা ম্যান। অ্যান্ড q ইজ আ স্ট্রিট ল্যাম্প, q হলো স্ট্রিট ল্যাম্প। এবার স্ট্রিট ল্যাম্পটা দেখো লোকটার মাথার প্রায় উপরে আছে, ধরো এরকম একটা জায়গাতে একটা ল্যাম্প আছে। বলছে কিউ ইজ অ্যাপ্রোপ্রিয়েটলি রিপ্রেজেন্টেড বাই দ্য ওয়ার্ড। তাহলে এই কিউ যেটা, এটা স্ট্রিট ল্যাম্পটা, এটাকে সঠিকভাবে বোঝানো যাবে কোন ওয়ার্ডটি দ্বারা, অন, ওভার, অ্যাভব না আউট। দেখো এই তিনটের মানেই উপরে। এবার কোনো কিছু যদি উপরে সংলগ্ন না থাকে, ধরো একটা জিনিস, এরকম একটা জিনিসের উপরে কোনো একটা জিনিস সংলগ্ন নেই, তাহলে সাধারণত ওভার বসে। অন হচ্ছে সংলগ্ন বোঝাতে বসে, আর অ্যাভব সাধারণত খুব উপরে অর্থে ব্যবহৃত হয় অ্যাভব। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে কিউটা বেশিরভাগ রিপ্রেজেন্ট করতে পারে ওভার দ্বারা, অর্থাৎ 4 দাগের সঠিক উত্তরটি হলো অপশন বি। ফর কোশ্চেন নাম্বার 5, 6, 7, 8, 9, 10, 11 চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। এগুলোর জন্য কারেক্ট অল্টারনেটিভ খুঁজে বের করতে বলেছে। আফটার 6 months ইউ ক্যান অলসো স্পিক ইংলিশ ড্যাশ মি। 6 মাস পরে তুমিও বলতে পারবে ইংরাজি আমার মতো, এখানে একটা মতো বসবে। এবার দেখো এই 4টি শব্দের মধ্যে লাইক শব্দটির অর্থ হচ্ছে মতো, তাহলে 5 দাগের সঠিক উত্তর হবে অপশন ডি, লাইক। আফটার 6 months ইউ ক্যান অলসো স্পিক ইংলিশ লাইক মি। 6 দাগের কোশ্চেন, অল দ্য উইনার্স ড্যাশ প্রাইজেস টুমরো। দেখো টুমরোটা ফিউচার টেন্স, তাহলে ফিউচার টেন্সে শ্যাল বা উইল থাকাটা বাধ্যতামূলক। তাহলে প্রশ্নের উত্তরে এখানে কি হবে, একটা শ্যাল বা উইল অবশ্যই বসবে, যেখানে দেখো প্রত্যেকটাতেই উইল দিয়েছে। অপশন এতে বলেছে উইল গিভ, অপশন বি উইল বি গিভিং, অপশন সি উইল হ্যাভ গিভেন, অপশন ডি উইল বি গিভেন। এবার একটুখানি লক্ষ্য করো মানেটাকে, সমস্ত বিজেতাদের প্রাইজগুলো দেওয়া হবে কালকে। কি করা হবে, প্রাইজগুলো দেওয়া হবে। এবার দেখো দেওয়া হবে নিশ্চয়ই কারোর দ্বারা দেওয়া হবে। কারোর দ্বারা মানেই হচ্ছে প্যাসিভ ভয়েস বা প্যাসিভ সেন্স। প্যাসিভ সেন্স মানে শ্যাল বা উইল ফিউচার টেন্সে ব্যবহৃত হলে তারপরে সূত্রে একটা বি আসবে আর ভার্বের থার্ড ফর্ম বসাতে হবে। এই হলো প্যাসিভ ভয়েসের রুলস। তাহলে সেই অনুযায়ী যদি ভাবো, তাহলে এখানে দেখো অপশন টেস্ট করি একটু, যে কোনটা অপশন মিলছে এই সূত্রে। দেখো উইলের পরে গিভ আছে, উইল বি হওয়ার কথা আর ভার্বের থার্ড ফর্ম হওয়ার কথা, মানে গিভ থেকে গিভেন হওয়ার কথা। তার মানে উইল বি গিভেন যে অপশনটায় থাকবে সেটা আমাদের উত্তর হবে। দেখো উইল বি গিভেন আছে অপশন ডি তে, তাহলে 6 দাগের সঠিক উত্তর হলো অপশন ডি। 7 দাগ, বিফোর ইউ গেভ অ্যান্সার্স আওয়ার টিচার ড্যাশ দেম টু আস। তোমরা উত্তর দেওয়ার আগে আমাদের টিচার সেগুলোকে বলেছিল আমাদেরকে।
তাহলে এখানে কি করেছিল, বলেছিল সরি পাঠিয়েছিল, কি করেছিল, পাঠিয়ে দিয়েছিল। টিচার কি করেছে, পাঠিয়ে দিয়েছে। ঠিক আছে, এবার দেখো যখন বাক্যের মধ্যে বিফোর শব্দটি থাকে তখন বিফোর যুক্ত পার্টে সাবজেক্ট প্লাস ভি2 বসে, আর অন্য অংশতে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3 বসে। তাহলে দেখো বিফোর যুক্ত পার্টে ইউ আছে, সাবজেক্ট আর ভি2 বসে গেছে, তাহলে পরের বাক্যে অবশ্যই হ্যাড প্লাস ভি3 বসতে হবে এখানে। সেই ক্ষেত্রে দেখো একটা অপশনেই হ্যাড প্লাস সেন্ট আছে, তাহলে তোমাদের সঠিক উত্তর হবে 7 দাগের এ। 8 দাগের প্রশ্নটি দেখো, কাট দিস অ্যাপেল, আপেলটাকে কাটো, দ্যাশ দ্যাট নাইফ, এই ছুরিটা দিয়ে, কি করে, দিয়ে, দ্বারা দিয়া থাকলে বাই বসে আর সাধারণত উইথ বসে। এবার বাই বসে সাধারণত ব্যক্তির আগে, আর উইথ বসে হচ্ছে বস্তুর আগে। এবার আমাদের প্রশ্নটা আগে দেখতে হবে যে ব্যক্তি না বস্তু আছে ড্যাশের আগে, পরে পরে ড্যাশের পরে রয়েছে দ্যাট নাইফ, নাইফ একটা কি বস্তু, ছুরি, তাহলে কি হবে, কাট দিস অ্যাপেল উইথ দিস দ্যাট নাইফ, সরি উইথ দ্যাট নাইফ, তাহলে 8 হবে এ দাগ অ্যান্সার। 9 দাগের প্রশ্ন, ডু ইউ অলওয়েজ গো টু স্কুল ড্যাশ ফুট, তুমি কি সর্বদা পায়ে হেঁটে স্কুলে যাও? অপশন দিয়েছে বাই, তারপরে উইথ, তারপরে অন, তারপরে ওয়াকিং। তাহলে পায়ে হেঁটে মানে কি, পায়ের পাতার উপর নির্ভর করে, তাহলে পায়ের পাতার উপর নির্ভর করে বসালে সবসময় অন ফুট বসে, তাহলে অপশন সি হলো 9 দাগের সঠিক উত্তর। 10 দাগের প্রশ্ন দেখো, এল্ডার্স ড্যাশ, বড়দেরকে ড্যাশ, এবার ড্যাশের জায়গায় একটা ভার্ব দেখো রেসপেক্ট আছে না, মানে কি শ্রদ্ধা করা, তাহলে আমি বলতে পারি সেন্টেন্সটা এরকম হবে, বড়দের শ্রদ্ধা করা উচিত। এবার ব্র্যাকেটে দেখো আমাদের দ্বারা বা সবার দ্বারা, তাহলে এটাতে দেখো শ্রদ্ধা করা উচিত আমার ধারাতে একটা প্যাসিভ সেন্স আছে। এবার উচিত অর্থে কি বসে, শুড, তাহলে শুডের প্যাসিভ সেন্সে শুডের সাথে একটা বি থাকে আর ভার্বের থার্ড ফর্ম থাকে যখন প্যাসিভ ভয়েস বোঝায়, তাহলে এখানে এরকম হওয়া উচিত, এল্ডার্স তারপরে শুড বি তারপরে রেসপেক্টেড হওয়া উচিত। দেখো অপশন একটাতেই শুড বি রেসপেক্টেড আছে, সেটা হলো অপশন ডি দাগ, তাহলে অপশন ডি দাগ হলো 10 দাগের সঠিক উত্তর। 11 দাগ বলছে, হ্যাভ ড্যাশ জেনারেলি ইউজড উইথ প্লুরালস, হ্যাভ সাধারণত প্লুরালস বোঝাতে ব্যবহৃত হয়। এখানেও দেখো একটা সেন্স হ্যাভ আছে, হ্যাভ এমনি হ্যাভ, ধরো এরকম সেন্টেন্স লিখলাম, দে তারপরে দেখো হ্যাভ বসে, দে হ্যাভ আ কার, দেখো হ্যাভটা আসলে দে কে ফলো করে বসেছে, দে প্লুরাল ছিল তাই বোঝাতে হ্যাভ বসেছে, কিন্তু এইখানে এই বাক্যটার সাবজেক্ট হলো হ্যাভ, যে হলো আবার কি সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলার সাবজেক্ট হলে ভার্বটা সিঙ্গুলার হবে, তার মানে হ্যাভ এর পরে সিঙ্গুলার অক্সিলিয়ারিজ ইজ বা ওয়াজ বা হ্যাজ এর মধ্যে কেউ বসবে হয়তো, সেই অনুযায়ী অপশনে দেখো ইয়োর্স আছে, ইজ আছে, ইয়োর্স আছে, আর আছে, তাহলে একটাতেই সিঙ্গুলার ভার্ব আছে ইজ, তাহলে অপশন বি হলো এটার সঠিক উত্তর। ফর কোশ্চেন নাম্বার 12 or 13, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য কোরিলেশন। 12 এবং 13 নম্বর প্রশ্নে সঠিক অল্টারনেটিভটা দিয়ে বলেছে এদের কোরিলেশন মানে দুটোর মধ্যে রিলেশনটাকে স্থাপন করতে বলেছে। দেখে নি কি ধরনের রিলেশন এখানে দেওয়া আছে। 12 দাগে বলছে গুস গ্যান্ডার, দেখো এখানে গ্যান্ডার হলো ম্যাসকিউলিন জেন্ডার, গুস হলো তার ফেমিনিন জেন্ডার, সেরকমই বি হলো ফেমিনিন জেন্ডার, তার ম্যাসকিউলিন জেন্ডার তোমাকে লিখতে হবে, তো বি এর ম্যাসকিউলিন জেন্ডার হলো ড্রোন, তাহলে 12 দাগের সঠিক উত্তর হলো অপশন সি।
13 দাগ, লর্ড থেকে লেডি। লর্ড হলো ম্যাসকিউলাইন জেন্ডার মানে প্রভু, লেডি হলো ফেমিনাইন জেন্ডার। সেরকমই র্যাম হলো ভেড়া, তাহলে তার এখানে আসবে স্ত্রী ভেড়া, তার মানে হচ্ছে ফিমেলে আসবে র্যাম থেকে ইউ। অপশন এ হলো 13 দাগের সঠিক উত্তর। ফর কোয়েশ্চেন নাম্বার 14, 15 or 16, চুজ দ্য কারেক্ট নেরেশন চেঞ্জ অফ দ্য গিভেন সেন্টেন্স। এখানে একটা নেরেশন দিয়েছে, এগুলো ন্যারেশনগুলোকে কি করতে বলেছে, চেঞ্জ করতে বলেছে, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে যেতে বলেছে। ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে যাওয়ার আগে আমরা কিছুটা রুলস দেখে নেব। এখানে যে তোমাদের 3টে প্রশ্ন দেওয়া হয়েছে 14, 15 আর 16 দাগে, সে 3টে প্রশ্নই এখানে অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্ট দিয়ে বাক্য শুরু হয়, শেষে ফুল স্টপ থাকে। অ্যাসার্টিভ সেন্টেন্সটার রুলস কি, সেইড থাকলে সাধারণত সেইডই বসে যায়, আর সেইড টু থাকলে টোল্ড হয়ে যায়, কোনো কোনো ক্ষেত্রে নাও হতে পারে, যেটা তোমাদের অপশানে একটা দিয়েছে সেটাই। সেইড টু কমা ইনভার্টেড কমার জায়গায় দ্যাট বসে, তারপরে সাবজেক্ট চেঞ্জ করতে হয় মানে পার্সন চেঞ্জ, তারপরে যদি অক্সিলারি ভাব থাকে ওটা চেঞ্জ করতে হয়, অক্সিলারি না থাকলে মূল ভাব চেঞ্জ করতে হয়, তারপরে আদার্সের কাজ করতে হয়। একটুখানি দেখে নি কি বলেছে, হি সেইড টু মি, তাহলে সেইড টু থাকলে টোল্ড হবে, দেখো অপশানে সবকটাই টোল্ড আছে। কমা ইনভার্ট কমা যায় দ্যাট বসে, দেখো অপশানে সবকটাই দ্যাট আছে, কিন্তু একটাতে দেখো টোল্ড টু মি লেখা আছে, তাহলে এইটা টোল্ডের পরে টুটা হবে না, তার মানে এ দাগের অ্যান্সারটা আমাদের নারেশনে হবে না। এবার পরেরটুকু দেখো আই আছে, আই ফার্স্ট পারসন ও ফলো করে সেইটুর আগের অংশকে, যেখানে হি বসে আছে ও থার্ড পারসন, তাহলে আইটা চেঞ্জ হয়ে গিয়ে এই থার্ড পারসনে পরিণত হবে। তাহলে আই মানে আমি থেকে হয়ে যাবে থার্ড পারসনে গেলে আমি, তুমি, সে, সে মানে হচ্ছে হি। তো দেখো অপশানে দ্যাটের পরে একটা দুটো অপশানে আই আছে, হি নেই, তাহলে অ্যান্সার এই দুটো হবে না, পরে রয়েছে কি এটাই তোমার অ্যান্সার হবে। তবুও বাদ বাকিটুকু একটু দেখে নাও। হির পরে কি আছে, অ্যামিজ আপ থাকলে ওয়াজ ওয়ার হয়ে যায়, অক্সিলারি ভাব চেঞ্জ হয়ে যায়, তাহলে হি ওয়াজ রেডি, তাহলে অপশন বি হলো 14 দাগের সঠিক উত্তর। 15 দাগ বলেছে দে সেইড উই ক্যান নট লিভ উইদাউট অক্সিজেন। সেইডটা সেইডই থেকে গেছে দেখো সবকটাতে, এটাতে সেজ আছে, তার মানে এই অ্যান্সারটা হবে না। কমা ইনভার্টেড কমার জায়গায় দ্যাট থাকে, তিনটেতেই দ্যাট আছে। উই ফার্স্ট পারসন, রুলস অনুযায়ী উই সেইটার আগের অংশকে ফলো করবে যেখানে রয়েছে থার্ড পারসন, তাহলে উইটা থার্ড পারসনে শিফট হয়ে যাবে, উই মানে আমরা, তাহলে হয়ে যাবে আমরা, তোমরা, তারা। দেখো অপশানে দুটো দেয়া আছে, তাহলে এই দুটোর মধ্যে অ্যান্সার হতে পারে। আর একটু দেখে নাও, তারপরে ক্যান থাকলে অক্সিলারি ভাব থাকলে অক্সিলারি চেঞ্জ হয়, তাহলে ক্যানের থেকে কুড হয়ে যাবে, কিন্তু এইখানে দেখো উই ক্যান নট লিভ উইদাউট অক্সিজেন, আমরা অক্সিজেন ছাড়া বাঁচতে পারি না, এটা একটা চিরসত্য বাক্য, তাহলে এইখানের ন্যারেশনটা সরি এখানে টেন্সটা চেঞ্জ হবে না, ক্যান নটটা ক্যান নটই থেকে যাবে, যে ক্ষেত্রে দেখো এটা উড নট আছে, তাহলে এই অ্যান্সারটাও হবে না। তাহলে আমাদের দুটো অ্যান্সারের মধ্যে এবার অ্যান্সার রয়েছে অপশন এ দাগ, দ্যাট উই ক্যান নট লিভ, আর উই দে ক্যান নট লিভ। আমরা একটু আগেই দেখেছিলাম উইটা চেঞ্জ হয়ে কি হয়ে যাচ্ছিল, দে। কিন্তু একটুখানি মাথায় রাখো যে তারা যে বলেছিল আর আমরা, এই আমরা যেমন বাঁচতে পারি না অক্সিজেন ছাড়া, সেরকমই এই তারা বাঁচতে পারে না, তারাও তো এই আমরারই অন্তর্গত, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, আমাদের এই উইটাকে না চেঞ্জ করলেও চলবে, তার মানে আমরা দ্যাটের পরে উই ইউজ করতে পারবো এক্ষেত্রে। উই তারপরে বললাম ক্যান নটটা অপরিবর্তিত থাকবে যেহেতু এই বাক্যটা চিরসত্য বাক্য, তাহলে উই ক্যান নট লিভ উইদাউট অক্সিজেন, এই পোর্শনটুকুও ঠিক আছে, তাহলে 15 দাগের সঠিক উত্তর হবে অপশন এ। 16 দাগের প্রশ্ন দেখি, রাহুল সেইড টু মি উই আর মর্টাল। দেখো এই পোর্শনটা একটা চিরসত্য বাক্য, চিরসত্য বাক্যে বললাম যে টেন্সের চেঞ্জ হবে না, সেই ক্ষেত্রে সেই টুর জায়গায় টোল্ড বসার কথা, কিন্তু এক্ষেত্রে প্রত্যেকটাতেই দেখো সেই টু আছে, শুধু একটাই শেষ টু আছে, এটা বাদ দিয়ে দাও।
তাহলে পড়ে রয়েছে সেইড টু যুক্ত তিনটে পার্ট, সেইড টু মি, সেইড টু মি, সেইড টু মি। কমা ইনভার্টেড কমার জায়গায় তিনটেতেই দ্যাট আছে, এ পদটাও ঠিক আছে। আর একটু আগেই বললাম উই আর মর্টাল, মানে আমরা মরণশীল। আমরা মরণশীল বলতে তো তার আমরার মধ্যে তো রাহুলও পড়ে, তাহলে উইটার মধ্যে কি হচ্ছে, রাহুলও ইনবিল্ড রয়ে গেছে। তাহলে এর জন্য কি হবে, উইটাকে আর চেঞ্জ করব না, উইটা উই রেখে দেব। তাহলে দ্যাটের পরে উই দরকার। আর যেটা দেখো এটাতেও আছে উই, এটাতেও আছে, কিন্তু এটাতে নেই, হি অ্যান্ড আই হয়ে গেছে এটাতে, তাহলে এটা বাদ চলে গেল। তাহলে অপশন এ আর সি এর মধ্যে এখন আমাদের উত্তর আছে। অপশন এতে রয়েছে উই আর মর্টাল, যেটা প্রশ্নে দেওয়া ছিল। আর অপশন সিতে রয়েছে উই অল আর মর্টাল। দেখো অল শব্দটা বাড়তি নিয়ে এসছে, তাহলে এটা এখানে হবে না। তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে, অপশন এ। রাহুল said to me that we are mortal. For question number 17 and 18, choose the correct voice change of the given sentence. এখানে দুটো ভয়েস চেঞ্জ দিয়েছে করতে তোমাদেরকে। তা আমি দেখো অপশন টেস্টের মাধ্যমে তোমাদের ভয়েস চেঞ্জটাকে করানোর চেষ্টা করছি। দেখো কিভাবে করবে। যদি প্রশ্নের মধ্যে অক্সিলিয়ারি না থাকে, অক্সিলিয়ারি ভার্ব বলতে কি, am, is, are, was, were, have, has, had, can, could, may, might, shall, should, will, would, must, dare, এগুলো অক্সিলিয়ারিজ না থাকলে সেই ক্ষেত্রে কি হবে, প্রশ্নে তুমি V1 বা V2 কে খুঁজবে। যদি প্রশ্নে V1 থাকে তাহলে উত্তরে কি আসবে, উত্তরে am, is, are প্লাস V3 আসবে। আর V2 থাকলে was বা were প্লাস V3 আসবে। এবার তাহলে প্রশ্ন দেখি, সহিল শর্মা মেক্স হচ্ছে V1, তাহলে সূত্র অনুযায়ী কি am, is, are, V3 অপশন যেখানে থাকবে সেটাই উত্তর হবে। তাহলে am, is, are আর মেকের থার্ড ফর্ম হচ্ছে মেড, তাহলে am মেড বা is মেড বা are মেড যেটা অপশনে আছে সেটা উত্তর হবে। দেখো অপশনের দুটো জায়গায় is মেড আছে, আর কোটায় was মেড আছে, তাহলে এটা হবে না, has মেডও হবে না। তাহলে অপশন এ আর বি এর মধ্যে আমাদের উত্তর আছে। এবার দেখি টি ইজ মেড বাই, এই পর্যন্ত পুরোটাই একই দুটোরই, কিন্তু দেখো এটাতে একটা দা বাড়তি আছে যেটা প্রশ্নে সাহিল শর্মার আগে ছিল না, শুধু সাহিল শর্মা ছিল। তাহলে এই দাটা বাড়তি থাকার জন্য এই সেন্টেন্সটাও এটা ভুল আছে, কারণ নামের আগে সাধারণ অর্থে দা বসে না, কিছু বিশেষ ক্ষেত্রে হয়তো বসে। তাহলে সেই অনুযায়ী দেখতে গেলে টি ইজ মেড বাই সাহিল শর্মা, এই এ দাগটা হলো 17 দাগের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। 18 দাগটাও দেখো, যদি প্রশ্নে অক্সিলিয়ারি ভার্ব থাকে, যেমন এখানে আছে আর, সেরকমই মাথায় রাখো am, is, are যদি থাকে প্রশ্নে, আর প্লাস ভার্বের আইএনজি প্রশ্নে আছে, তাহলে উত্তরের ক্ষেত্রে am, is, are তার সাথে একটা being আসবে, আর ওই ভার্বটার থার্ড ফর্ম হয়ে যাবে। তো একটু অপশন টেস্টে দেখো কি আছে। অপশন টেস্টে দেখো একটা অপশনে ইজ এর পরে বিং আছে, আর ওয়াজ টু আছে ভার্বের থার্ড ফর্ম। আমরা বলেছি ইজ থাকবে, বিং থাকবে, ভার্বের থার্ড ফর্ম থাকবে, যেটা একমাত্র সি অপশনটা পূরণ করছে। তাহলে 18 দাগে সঠিক উত্তর হলো সি দা। দেখো এখানে আমি ভয়েস চেঞ্জ করা কি করলাম না রুলসে ফেলে, আমি জাস্ট অপশন দিয়েছি, অপশনটাকে দেখলাম আর উত্তরটা দিলাম। এই ধরনের প্রশ্ন সাধারণত চাকরির পরীক্ষার ক্ষেত্রে বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে এটা আসে। সেই ক্ষেত্রে তোমরা যদি ফুল অ্যান্সার করতে যাও, ডিটেলস ভেবে নিয়ে সেন্টেন্স কনস্ট্রাকশন করতে যাও, তাহলে অনেকটা টাইম লেগে যাবে। সেই জন্য তোমাদেরকে অনেক শর্টকাট মেথড সেখানে শিখতে হবে ভয়েস চেঞ্জের, যেরকম এখানে আমি দুটো করালাম, যে তোমাকে প্রশ্ন দেখেই তোমার উত্তর চুজ করে নিতে পারবে সেক্ষেত্রে। ওকে, ফর কোয়েশ্চেন নাম্বার 19, 20 or 21, the sentences are divided into 4 parts. কোয়েশ্চেন নাম্বার 19, 20 আর 21-এ সেন্টেন্সগুলো 4টে খণ্ডে বিভক্ত। মার্ক দ্য পার্ট দ্যাট হ্যাজ এরর, যদি কোনো পার্টে এরর থাকে সেটাকে মার্ক করতে বলেছে। ইফ দ্য সেন্টেন্স হ্যাজ নো এরর মার্ক ডি, যদি কোনো ভুল না থাকে তাহলে বলেছে তোমাদেরকে ডি দাগাতে। এখানে প্রশ্নটা একবার দেখে নাও কি আছে। I did not know where they were going, nor could I understand why had they left so soon. I did not know, I এর পরে did not আছে, did not এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্মই আছে,
এটা ঠিক আছে এই পোর্শন পর্যন্ত। এবার কোথায় তারা যাচ্ছিল মানে কন্টিনিউ করছিল কাজটা, তাহলে তারা ইংরেজি দে, আর কন্টিনিউ যাচ্ছিল তার জন্য ওয়াজ বা ওয়ারের মধ্যে ওয়ার বসাবে দের পরে, আর তারপরে গোয়িং। তাহলে এই পর্যন্ত ঠিকই আছে। নর কুড আই আন্ডারস্ট্যান্ড, না আমি বুঝতে পেরেছিলাম। এবার দেখো একটা এক্সপ্রেশনে জোর দেওয়ার জন্য কুডটাকে পিছনে নিয়ে যাওয়া হয়েছে, সামনে নিয়ে যাওয়া হয়েছে, আর আইটাকে পিছনে দেওয়া হয়েছিল। জাস্ট একটা সিকোয়েন্সে চেঞ্জ করা হয়েছে জোর দেওয়ার জন্য। নর কুড আই আন্ডারস্ট্যান্ড, এই পোর্শনটাও তাহলে ঠিক আছে। এবার পরের প্রশ্ন বলেছে হোয়াই, কেন তারা এত তাড়াতাড়ি চলে গিয়েছিল। এবার মাথায় রাখবে হোয়াই একটা WH ওয়ার্ড, কিন্তু এখানে ফুল স্টপ দেওয়া বাক্যে ব্যবহৃত হয়েছে, তার মানে কি ও জিজ্ঞাসাবোধক ওয়ার্ডের কাজ করতে পারছে না। ও কি করবে, যে একটা সেন্টেন্স কনস্ট্রাকশনে সাহায্য করবে। সেক্ষেত্রে কনস্ট্রাকশনে আসবে হোয়াই এর পরেও সাবজেক্ট প্লাস অক্সিলারি থাকলে অক্সিলারি ভার্ব বা আদার ওয়ার্ড, এইভাবে থাকবে। তা দেখো এই ক্ষেত্রে দেটা সাবজেক্ট হওয়াতে দে আগে যাবে, হ্যাডটা পরে যাবে। তাহলে সেন্টেন্স হওয়া উচিত ছিল কি, আই ডিড নট নো ওয়্যার দে ওয়ার গোয়িং, নর কুড আই আন্ডারস্ট্যান্ড হোয়াই দে হ্যাড লেফট সো সুন। তাহলে অপশন সি হলো এখানে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 20, he walked 5 miles which are really a great distance for a man like him who is not only old but also ill. বলছে সে হেঁটেছিল 5 মাইল দূরত্ব, যেটা ছিল যথেষ্ট বেশি দূরত্ব। এবার দেখো সে হেঁটেছিল 5 মাইল, কত মাইল, 5 মাইল। এখানে একটা হুইচ ইউজ হয়েছে, হুইচ এখানে আসলে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন সাধারণত তার আগের শব্দকে ফলো করে পরের ভার্বটাকে নেয়। তো রিলেটিভ প্রোনাউনের আগে আছে 5 মাইলস, এটা একটা ডিস্টেন্স লেখা আছে। এবার মাথায় রাখবে 5 মাইল ডিস্টেন্স একটা সিঙ্গুলার আইডিয়া, কারণ 5 মাইল যেখান থেকেই মাপা হোক না কেন 5 মাইল দূরত্বটা সবসময় একই বেরোবে, একই পরিমাণ দেবে। তার জন্য কি হবে, ও একক সত্তা হিসেবে কাজ করবে। তাহলে হুইচের আগে একটা সিঙ্গুলার সাবজেক্ট থাকার জন্য হুইচের পরের ভার্বটা কি হতে হবে, সিঙ্গুলার হতে হবে, যেটা এখানে আর আছে প্লুরাল। তাহলে হুইচের পরে কি বসবে, হয় ইজ বসাতে হবে, না হলে টেন্স অনুযায়ী বা এই যে ওয়াক রাখার জন্য কি হবে, ওয়াজ বসাতে হবে। তাহলে এই পার্টে তোমাদের ভুল ছিল হচ্ছে এ দাগে। 21 দাগের প্রশ্ন, নাও ইট ক্যান বি ইজিলি সেইড, এখন এটা সহজেই বলা যায়, দ্যাট যে দ্য পপুলেশন অফ দিস সিটি, যে এই শহরের পপুলেশন মানে এই শহরের জনবসতি হয় গ্রেটার দেন এনি আদার সিটি ইন ইন্ডিয়া, অন্যান্য ভারতবর্ষের অন্যান্য শহরের থেকে অনেক বেশি এই শহরের জনসংখ্যা। এবার দেখো এটা একটা ডিগ্রিতে আছে, দেন আছে মানে কম্পারেটিভ ডিগ্রিতে আছে। কোন ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রিতে আছে। তাহলে কম্পারেটিভ ডিগ্রিতে যদি থাকে দেন থাকলে ডিগ্রি তুলনা সর্বদা দুটো সম জিনিসের মধ্যে হয়। এবার দেখো এইখানে এই ইজের আগে রয়েছে সাবজেক্ট, কে সাবজেক্ট, দ্য পপুলেশন অফ দিস সিটি। তার মানে আসলে কার সাথে তুলনা হচ্ছে, পপুলেশন, এই শহরের জনসংখ্যার সাথে ভারতবর্ষের অন্যান্য শহরের কার, অন্যান্য শহরের জনসংখ্যার, যেটা এখানে তোমাকে দেয়নি। দেন দ্য পপুলেশন অফ এনি আদার সিটি ইন ইন্ডিয়া। তাহলে পপুলেশন অফ সিটি, এই শহরের পপুলেশনের সাথে পরের শহরের বা অন্যান্য শহরগুলোর পপুলেশনের তুলনা করা হচ্ছে। এবার সেন্টেন্সের মধ্যে দুবার পপুলেশন হয়ে যাচ্ছে, যেটা শুনতে ভালো লাগবে না। তাহলে এই দা পপুলেশনটার বদলে সাধারণত কি ইউজ করা হয়, একটা দ্যাট ইউজ করা হয়। তাহলে সেন্টেন্সটা এরকম হতো, নাও ইট ক্যান বি ইজিলি সেইড দ্যাট দ্য পপুলেশন অফ দিস সিটি ইজ গ্রেটার দেন দ্যাট অফ এনি আদার সিটি ইন ইন্ডিয়া। তাহলে অপশন সি দাগ ছিল এখানে ভুল, 21-এর সি। কোয়েশ্চেন নাম্বার 22, 23, 24,
চুজ দ্য কারেক্ট সিকোয়েন্স অফ দ্য ফলোয়িং সেন্টেন্স। বলেছে সঠিক ক্রম সাজিয়ে লেখো, কিন্তু 22 দাগটা আমার মনে হচ্ছে ভুল আছে একটু। এই অপশানে যে PQRS পাতানোটা হয়তো একটু গড়বড় আছে। চলো দেখে নিই এটা সঠিক সিকোয়েন্স কি হতে পারত, তাহলে হয়তো তোমাদের ক্লিয়ার হয়ে ধারণা জন্মাবে একটা যে এটা ভুল আছে। দেখো এরকম সেন্টেন্স তৈরি হতো, দ্য এফেক্ট অফ দ্য সিনেমা অন দ্য স্কুল অ্যান্ড কলেজ গোয়িং, এর পরে জায়গাটায় ভুল আছে। গোয়িং এর পরে ইয়ংস্টার্স ইন দ্য সিটিজেন ভিলেজটা বসে যাবে, এটা এখানে বসার কথা। তারপরে ইজ সামথিং আনহেলদি বসার কথা। তার মানে প্রশ্নটা হয়তো একটু মিসপ্রিন্ট হয়ে গেছে। তো সেই অনুযায়ী সেন্টেন্সের সিকোয়েন্সটা মেলানো একটু কষ্টকর। তবে যেহেতু আমাদের সিকোয়েন্স এখান থেকে মিলছে, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, মোটামুটি মিলছে, তাহলে আমরা সেই অনুযায়ী বলতে পারি যে এটা QRSP হয়তো মিল হবে। QRSP অর্থাৎ বি দাগটা হয়তো সঠিক উত্তর হবে, কিন্তু প্রশ্নটা ভুল আছে। তোমরা তোমাদের স্কুলের শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে এই প্রশ্নটাকে নিয়ে একটু কনসাল্ট করে নিও যে আমি যেটা বললাম সেটা ঠিক কিনা। 23 দাগের প্রশ্ন, এখানেও 4টে অপশান দিয়েছে। 4টে অপশানের মধ্যে রয়েছে নট ইন্ডিড ইন দ্য সেন্স দ্যাট এডুকেশন হ্যাজ বিন ইউনিভার্সাল, এই অর্থে নয় যে শিক্ষা হলো সার্বজনীন বা বিশ্বজনীন। আওয়ার কান্ট্রি হ্যাজ বিন এ ল্যান্ড অফ লার্নিং, আমাদের দেশটা ছিল একটা শিক্ষার পীঠস্থান। And the learned man has been held in higher esteem than the warrior and administrator, এবং শিক্ষিত ব্যক্তিদের আরো বেশি মর্যাদা দেওয়া হতো যোদ্ধা এবং প্রশাসকদের থেকে। আর এসে বলছে বাট ইন দ্য সেন্স দ্যাট এডুকেশন হ্যাজ বিন ইউনিভার্সাল, কিন্তু এই সেন্সে যে শিক্ষা হলো সার্বজনীন। এবার দেখো এটা সঠিক ক্রমটা ডাইরেক্টলি আমি সাজিয়ে তারপরে উত্তরে যাচ্ছি, যাতে তোমাদের সময়ের অপচয়টা একটু কম হয়। দেখো এখানে উত্তর হবে QPSR, অর্থাৎ কিউটা হবে 1 নম্বর, পিটা হবে 2 নম্বর, এসটা হবে 3 নম্বর, আর আরটা হবে 4 নম্বর। কি বলেছে তাহলে? বলেছে যে আওয়ার কান্ট্রি হ্যাজ বিন এ ল্যান্ড অফ লার্নিং, not indeed in the sense that education has been universal, but in the sense that education has been universal. Education has been universal and the learned man has been held in higher esteem than the warrior and administrator. 24 দাগে বলেছে পি দাগে টু প্রোটেক্ট ভেজিটেবলস ফ্রম কোল্ড, ভেজিটেবলস অর্থাৎ শাকসবজিগুলোকে ঠান্ডার হাত থেকে বাঁচাতে। অপশন কিউ বলেছে ইন ভিউ অফ প্রিভেইলিং ওয়েদার কন্ডিশন, আগত আবহাওয়ার পরিস্থিতির নিরিখে। আর বলেছে ফার্মার্স টু স্মোক দেয়ার ফিল্ডস ডিউরিং দ্য নাইট, ফার্মার্স অর্থাৎ কৃষকদের উপদেশ দেওয়া হয়েছে তারা যেন রাত্রিবেলায় ধোঁয়া দেয় মাঠে। আর এসে বলছে এগ্রিকালচারাল এক্সপার্টস হ্যাভ অ্যাডভাইসড, মানে হচ্ছে কৃষি বিশেষজ্ঞরা এইটা উপদেশ দিয়েছে। এটির সঠিক ক্রম হবে QSRP, কিউ 1 নম্বর, এস 2 নম্বর, আর 3 নম্বর, পি 4 নম্বর। তাহলে সাজিয়ে কি পাই দেখি। ইন ভিউ অফ দ্য প্রিভেইলিং ওয়েদার কন্ডিশন, agricultural experts have advised farmers to smoke their fields during the night to protect vegetables from cold. পরের সেকশনে যাই, যেখানে বলেছে রিড দ্য ফলোয়িং টেক্সট। এখানে একটা টেক্সট দিয়েছে, সেটা পড়তে বলেছে। একটু পড়ে নি টেক্সটটা কি বলেছে। শীতল নেভার ফেল টু গো টু স্কুল, শীতল কখনো স্কুলে যাওয়া থেকে বিরত হয় না বা স্কুলে যেতে ব্যর্থ হয় না। শি লাভ টু স্টাডি, সে পড়তে ভালোবাসে। অ্যান্ড বি উইথ হার ফ্রেন্ডস, এবং তার বন্ধুদের সাথে সময় কাটাতে ভালোবাসে। নীলা অ্যান্ড কিম ওয়ার হার টু ফ্রেন্ডস,
নীলা এবং কিম হলো তার দুজন বন্ধু। উইথ হুম শি প্লেড, যাদের সাথে সে খেলতো। শি ওয়াজ এ ডিসেন্টলি বিহেভ গার্ল, সে খুব মার্জিত স্বভাবের একটি মেয়ে। নাও অ্যান্সার কোয়েশ্চেন নাম্বার 25 to 28 বাই স্টাডিং দ্য পাই চার্ট। এটা হলো একটা পাই চার্ট। পাই চার্ট বিভিন্ন রকমের হয়। এখানে একটা পাই চার্ট দিয়েছে, যেটা কি হয়েছে, হয়তো এটা আয়তনকে বুঝিয়ে একটা পাই চার্ট তৈরি করা হয়েছে। যে সবচেয়ে বেশি আছে সে হচ্ছে 4 নম্বর, যে সব থেকে তার থেকে একটু কম আছে তাহলে সে 1 নম্বর, যে তার থেকেও কম আছে তাহলে 2 নম্বর, আর যে সব থেকে কম আছে সে 3 নম্বর। অর্থাৎ 4 বড়, তারপরে 1 বড়, তারপরে 2 বড়, তারপরে 3 বড়। তাহলে 25 দাগটা দেখে নিই একবার। হুইচ নাম্বার রিপ্রেজেন্টস দ্য মেইন ভার্বস, কোন নাম্বারটা দিয়ে মেইন ভার্বকে রিপ্রেজেন্ট করা যায়। এবার দেখে নি মেইন ভার্বস কে কে আছে। মেইন ভার্বস এখানে আছে হচ্ছে ফেইল্ড, দ্বিতীয়ত আছে লাভড, তৃতীয়ত আছে ওয়ার। এই বাক্যে ওয়ার মূল ভাব হিসেবে ব্যবহৃত হয়েছে যেহেতু মূল ভাব নেই। তারপরে হচ্ছে প্লেড, তারপরে হচ্ছে ওয়াজ। এই 5টা আছে, আর এটা সব থেকে বেশি আছে, 5 বার আছে ভার্ব, মেইন ভার্ব। তাহলে সব থেকে বড়টা ধরে নিতে পারি আমাদের অ্যান্সার হবে। তাহলে অপশন হবে অপশন ডি 4। হুইচ নাম্বার রিপ্রেজেন্টস অ্যাডজেক্টিভস, এর মধ্যে কোনটা অ্যাডজেক্টিভকে রিপ্রেজেন্ট করছে। এবার দেখে নাও, অ্যাডজেক্টিভ ছিল দুটো এখানে, টু আর হচ্ছে টু আর হচ্ছে বিহেভড, এই দুটো শব্দ আছে। এবার দুটো শব্দ থাকলে তার আগে একটু দেখে নিই অন্যগুলো কি বলেছে, তাহলে আমাদের পাই চার্টটাকে মেলাতে সুবিধা হবে। হুইচ নাম্বার রিপ্রেজেন্ট প্রপার নাউন, এখানে 3টে প্রপার নাউন আছে। একটা হচ্ছে শীতল নিজে, আর একটা হচ্ছে তার নীলা ফ্রেন্ড, আর হচ্ছে কিম ফ্রেন্ড। কটা আছে? 3টে, আর এটা ছিল দুটো। হুইচ নাম্বার রিপ্রেজেন্টস অ্যাডভার্ব, অ্যাডভার্ব কোন শব্দটা দিয়ে প্রকাশ পাচ্ছে। অ্যাডভার্ব ছিল ডিসেন্টলি, অর্থাৎ একটা। তাহলে এইবার পাই চার্ট অনুযায়ী দেখা যেতে পারে যে পাই চার্টে যেহেতু সব থেকে বেশিটা ছিল হচ্ছে 4 নম্বর, তার থেকে কমে ছিল হচ্ছে 1 নম্বর, মানে 5-এর থেকে কম এখানে 3টে আছে। তাহলে 3টে হচ্ছে কি হবে, 3 নম্বরটা হবে হচ্ছে 1 নম্বর। 27 দাগের কোশ্চেনটা হবে এ। সেরকম 26 দাগ হবে হচ্ছে অ্যাডজেক্টিভ রিপ্রেজেন্ট করতে বলেছে। দেখো অ্যাডজেক্টিভ সব থেকে কম যে আছে অ্যাডভার্ব, তার থেকে 1 ঘর উপরে আছে। তাহলে অ্যাডজেক্টিভের জন্য হবে হচ্ছে আমাদের 2। অ্যাডজেক্টিভের জন্য আমাদের অ্যান্সার হবে অপশন বি 2 দাগ। আর হুইচ নাম্বার রিপ্রেজেন্টস অ্যাডভার্ব, অ্যাডভার্ব কোনটা দ্বারা প্রকাশ পাচ্ছে। অ্যাডভার্ব ছিল সব থেকে কম, রিসেন্টলি একটাই। এই ক্ষেত্রে 3 দ্বারা সব থেকে ছোট অংশটিকে রিপ্রেজেন্ট করা হয়েছে। তাহলে অ্যান্সার হওয়া উচিত 28-এর সি দাগ। Question number 29 and 30 are based on writing skills. Question: Shabnam used the word counter sign at the end of her writing. What has she written? Counter sign পার্টটা সাধারণত নোটিশের শেষে লেখা হয়। তাহলে সেই ক্ষেত্রে অপশন দিয়েছে নিউজ পেপার রিপোর্ট, লেটার, নোটিশ, বায়োগ্রাফি। এই 4টের মধ্যে তাহলে আমি কি বললাম, নোটিশের ক্ষেত্রে কাউন্টার সাইনটা লেখা হয়। তাহলে অপশন সি হলো এর সঠিক উত্তর। 30 দাগের কোশ্চেন, প্রমোদ ইউজড মেনি লিঙ্কার্স ইন হিজ রাইটিং, ইউজ করেছে অনেক লিঙ্কার্স। মোস্ট প্রবাবলি হি হ্যাজ রিটেন এ, সম্ভবত সে লিখেছে একটা ড্যাশ। লিঙ্কার সাধারণত প্রসেসিং এ বসে, লিঙ্কার বসে। তাহলে 30 দাগের সঠিক উত্তরটি হলো অপশন এ তে বলেছে প্রসেস, অপশন বি স্টোরি, অপশন সি ডায়ালগ, অপশন সি ডি নোটিশ। তাহলে সঠিক উত্তরটি হলো অপশন এ প্রসেস, 30 দাগের উত্তর। 31 ফর কোশ্চেন নাম্বার 31, 32, 33, 34, 35 রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি। এই প্যাসেজটা
সুন্দরভাবে পড়তে বলেছে তোমাদেরকে। আর বলেছে কি চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ, তারপরে সঠিক উত্তর দিতে। তো এটাকে আমি প্যাসেজটাকে পড়ছি না, প্যাসেজটা পড়লে আবারও ভিডিওটা বড় হয়ে যাবে আর অনেকটাই প্যাসেজ। এটাকে একবার নিজেরা চোখ বুলিয়ে নিও, আর পারলে একটু মানেটা উদ্ধার করে নেওয়ার চেষ্টা করো। আর যদি কোনো অসুবিধা থাকে তো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আমি এর সমাধানটা আবার করে দেব। 31 দাগের প্রশ্ন কি বলছে? দ্য স্টুডেন্টস ওয়্যার, স্টুডেন্টস গুলো ছিল। এবার অপশন দিয়েছে, অপশন এ ক্লাস 11, অপশন বি ক্লাস 9, অপশন সি ক্লাস 12, অপশন ডি ক্লাস 10। তো এই ক্ষেত্রে দেখা যাবে যে একদম প্রথমেই যদি আমরা প্যাসেজটাকে দেখি, দেখো এ বাঞ্চ অফ ক্লাস 10 স্টুডেন্টস লেখাই আছে, তাহলে ক্লাস 10 এর স্টুডেন্টদের জন্য ছিল। তাহলে দ্য স্টুডেন্টস ওয়্যার অফ ক্লাস 10, অর্থাৎ অপশন ডি সঠিক উত্তর। 32 দাগ, দ্য ইন্টারাকশনস ওয়্যার হেল্ড অন, বলছে এই যে ইন্টারাকশন মানে এখানে একটা মিটিং হেল্ড করা হয়েছিল বা সেমিনার টাইপের হেল্ড করা হয়েছিল, যেটা মহাদেবী বিড়লা ওয়ার্ল্ড অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছিল। কবে? অন থার্সডে। কবে হয়েছিল? থার্সডে, অর্থাৎ বৃহস্পতিবার। তো বলেছে যে ইন্টারাকশনস ওয়্যার হেল্ড অন, এই যে সভাটা বা মিটিংটা হয়েছিল সেটা কবে হয়েছিল? সঠিক উত্তর হলো অপশন ডি। দ্য স্টুডেন্টস বিলং টু, অর্থাৎ স্টুডেন্টরা কোন ইনস্টিটিউটের ছিল? অপশন এ বলেছে বিড়লা একাডেমি, অপশন বি ওয়ার্ল্ড একাডেমি, অপশন সি মহাদেবী বিড়লা ওয়ার্ল্ড একাডেমি, অপশন ডি মহাদেবী একাডেমি। সঠিক উত্তরটি হলো অপশন সি মহাদেবী বিড়লা ওয়ার্ল্ড একাডেমি। এই স্টুডেন্টরা এই একাডেমিরই ছাত্র ছিল। দ্য এজ অফ দেবব্রত পাল, প্যাসেজ থেকে দেখলে জানতে পারবে যে দেবব্রত পাল যার লাইটনিং এর আঘাতে মৃত্যু হয়েছিল তার বয়স কত ছিল? অপশন এ 21, অপশন বি 27, অপশন সি 20, অপশন ডি 22। দেবব্রত পালের বয়স ছিল 21 বছর, অর্থাৎ অপশন এ হলো সঠিক উত্তর। দ্য মোস্ট সুইটেবল টু দ্য প্যাসেজেস, সুইটেবল এর পরে খুব সম্ভবত টাইটেল শব্দটা হবে। সব থেকে যোগ্য টাইটেল এই প্যাসেজের হয়। কি কি বলেছে? ডেথ অফ 2 সিটিজেন্স ইন লাইটনিং, দুজনের মৃত্যু বাজ পড়ে। ন্যাচারাল ডিজাস্টার, প্রাকৃতিক দুর্যোগ। লেসন অন লাইটনিং ফর স্টুডেন্টস, ছাত্রদের জন্য লেসন রাখা হয়েছে এই লাইটনিং বা বজ্রবিদ্যুতের উপরে। আর ডি দাগ দিয়েছে আফটার এফেক্টস অফ লাইটনিং, লাইটনিং এর পরবর্তী প্রভাব কি। এবার পুরো প্যাসেজটা ঠিকভাবে যদি পড়া থাকতো তাহলে তোমরা বুঝতে পারতে যে এটা স্টুডেন্টদের নিয়ে একটা সেমিনার অনুষ্ঠিত হয়েছিল, যেখানে লাইটনিং সম্পর্কে যথেষ্ট গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করা হয়েছিল। সেই ক্ষেত্রে আমরা অপশন সি দাগটাকে চুজ করতে পারি সুইটেবল টাইটেল হিসাবে। তাহলে 35 দাগের সঠিক উত্তর হচ্ছে সি দাগ। আশা করি এই ভিডিওটা থেকে তোমরা যথেষ্ট উপকৃত হবে এবং তোমাদের এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজের অ্যান্সারগুলো করে নিতে পারবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, এনজয় লার্নিং।